এখন আমি যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব সে আজ অনেক বছর আগের কথা। 1000 কি 1500 বছর তো হবেই। প্রাচীন গ্রীসে এথেন্স নামে একটা জায়গা ছিল। সবাই এর নাম শুনেছেন ইতিহাসে হয়তো। সেই অ্যাথেন্সের একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেক দিন ধরে খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বনজঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তাও পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুঠিটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটা বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুঠিতে কয়েকটা রাত কাটাতে যান। কিন্তু পরের দিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠিরের দালানে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি। তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহের দানা পাকিয়েছিল। কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে বেশ কিছুদিন পর আরেকজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। সে লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ সে দেখতে পেলেন ছাই রঙের দাড়িওয়ালা বড় চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গু গু আওয়াজ বেরিয়েছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি ভয়ে, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সেই কুঠিতে ছেড়ে পালিয়ে গিয়েছিল। সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাতে না। কুঠিটার গায়ে রাতারাতি ভূতের বাড়ি তকমাটা লেগে গেল। কুঠির মালিক যে ছিল সে কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো। কিন্তু যে মুহূর্তে কুঠিটার ভূতের বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে থাকতে রাজি হলো না। শেষ পর্যন্ত কুঠির মালিক জলের ধরে কুঠিটা বিক্রি করে দিতে চাইলেন। কিন্তু কিনবে কে? কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে? তবু একজন রাজি হলো। কুঠির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনে একজন নামকরা দার্শনিক। দার্শনিক মানুষরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি আর তর্ক দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে কুঠিটার অপবাদের কথা এই দার্শনিক লোকটিরও কানে গিয়েছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন। মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দেবেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটা কেনার বাসনার কথা জানালেন। কুঠির মালিক তো হাতে স্বর্গ পেলেন। সে ধরিয়ে নিয়েছিল এমন ভূতের বাড়ি কোনো দিনও ভাড়া হবে না বা বিক্রিও হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সেও সঙ্গে সঙ্গে জলের ধরে কুঠিটা বিক্রি করে হাফ ছাড়লেন।
আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলেন না। যার চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িটিতে। সারা দিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন। নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল, কারণ বাড়িটার এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি, মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর গিয়ে শুয়ে পড়লেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে শেকলের ধরনের একটা জানালা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিন, রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ তার অস্তিত্বের মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতিস্থ হতে সময় লাগে। দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন, কেমন ভাবে আছেন এতটুকু বুঝতে। তারপর ওনার সব কিছু একে একে মনে পড়ল। তিনি নতুন বাড়িতে এসেছেন, আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস। সব মনে পড়তে লাগলো। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন। মিনিট 2-3 মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা অনুভব করলেন তিনি, সমস্ত ঘরের বাতাসে যেন শব্দ হয়ে আছে। একটা দম বন্ধ করা ঘুমট পরিবেশের সৃষ্টি হয়েছে। বেশ অনেকটা সময় এভাবেই কেটে গেল। আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে। মূর্তির দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী। ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি। কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগুজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে। শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে জ্বর তুলেছে, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা ছায়া মূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। দু চোখ সেটার তখনও জ্বলছে। সে যেন মুখ হা করে আর হাত পা নেড়ে কিছু যেন বলতে চাইছেন তাকে। আর হাত পা নাড়ার সাথে সাথে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত ভয়ে, অথবা দুর্বল হৃদয়ের লোক হলে মৃত্যু হতো ভয়ে। কিন্তু অত্যন্ত সাহসী এই ভদ্রলোকটির কিছুই হলো না, বরং
তিনি যেমন ছিলেন সেভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাড়িগোঁফের জঙ্গল আর এক মাথা রুস্ক চুলে মূর্তিটাকে তখন বেশ বীভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয়ও এলো। ভূত তিনি বিশ্বাস করতেন না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। ভূতের চেয়ে জ্যান্ত চোর ডাকাত মানুষের বেশি ক্ষতি করে বলেই তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন? সম্ভাব্য বিপদের থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে এসে ক্রমাগত পিছু হাঁটতে লাগলো। পিছাতে একসময় সে ঘর পরিত্যাগ করলো। অশরীরী মূর্তিটাকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক, দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে উঠলেন, কে কে বলে, কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গঙ্গানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের ঠিক যেই জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন তিনি। আরো দু একবার ডাকাডাকি করেও কারো উত্তর কিছু পেলেন না। বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাতটা তিনি এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গতরাতে ঠিক যে জায়গাটা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। পাহাড়ের টিলায় এই কুঠি বাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। তার উপর ভূতের বদনামের জন্য লোকজন, এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতো না। নির্জন নিবান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকলেন। ফলে রাতের সেই অশরীরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার তার গত রাতের ঘটনার কথা মনে পড়ল। কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধো জাগরণে কি দেখেছিলেন। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। ডর ভয় না থাকার জন্য সব কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও আজ রাতেও কিন্তু গত রাতের ঘটনাটার পুনরাবৃত্তি হলো। এমনকি তার পরের রাত্রেও একই ব্যাপার ঘটল। পরপর 3 রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া দার্শনিককে বেশ ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েও বুঝতে পারছিলেন না এটা কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে। অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সবকিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না।
আবার ভয় পেয়েও বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে। সত্যি যদি কোনো অশরীরী প্রেত হয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সবচেয়ে যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত আর বীভৎস আকৃতির ওই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে? তাহলে ওই জায়গাটিতে কি তাৎপর্যপূর্ণ কিছু আছে? এর তদন্ত হওয়া প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে। সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট সাহেব পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন, কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে। তাই তার কথাকে হেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যেই জায়গায় এসে অশরীরী সেই মূর্তিটা গত 3 রাতে অদৃশ্য হয়েছে, সেই জায়গায় মাটি কোপাতে লাগলো মজুররা। অবশ্য বেশি দূর ঘুরতে হলো না। সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, শিকলে মরচে পড়েছে পুরু হয়ে। প্রেতাত্মায় কোনো দিনও বিশ্বাস ছিল না দার্শনিকের, কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের সীমা রইল না। ম্যাজিস্ট্রেট সাহেব পরামর্শে ধর্মীয় নিয়মকানুন মেনে কঙ্কালটিকে যথাযথভাবে কবর দেওয়া হলো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, কঙ্কালটিকে ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনো দিনও ওই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন। আর কোনো দিনও কিছু দেখেননি তিনি। কিন্তু তিনি তবু বাড়িটির ব্যাপারে খোঁজ খবর শুরু করলেন। গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা গেল, অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এই ঘটনা সত্য কি মিথ্যা জানার উপায় নেই, তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে, আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়। হয়তোবা সেই অতৃপ্ত আত্মা মুক্তির পথ খুঁজে। দ্বিতীয় ঘটনা। সেদিন বিকালের ট্রেনেই আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকেই মন গম্ভীর করে রেখেছে, আমার সাথে কোনো কথা বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে, এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকেই নিভানো। পাশের জানালা খোলা, জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছাভাবে দেখছি। এই অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় অরুণের এমন প্রশ্ন শুনে আমার শরীর শিউরে ওঠে। আমি বললাম, না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এই প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। অনেক দিন আগে
মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আম গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানেক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রাম অঞ্চলে এ নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। প্রকৃতপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম, তখনও অন্ধকার কাটেনি। চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলেই ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবু মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবু মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবু অনেকটা মানুষের অবয়ব আম গাছে গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জান্তর ভয় আমাকে গ্রাস করলো। এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি, আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচন্ড ভয়ে হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথেই কি ভাবছিল। রাত 3টায় যখন ট্রেন ঢাকায় পৌঁছায়, তখন ট্রেন থেকে নেমে শুধু বলল, যাই, পরে দেখা হবে। অরুণ থাকে মগবাজারে তার বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে একা একটা ফ্ল্যাট ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমাতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকম রাত পার করলাম। কিছুদিন পর প্রচন্ড কাজের চাপে অরুণের গল্প ভুলেই গিয়েছিলাম। মধুপুর যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে উদ্ভ্রান্তের মতো বলে, দোস্ত, তুই আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? অরুণ উপাস থেকে বলল, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশের খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম, সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আশ্র মনে এক অদ্ভুত চিন্তা আসলো, মধুপুরের ভয়ানক যে কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো। মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম, ততই তা ঝাঁকিয়ে বসলো। রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম, তখনই ওইটাকে দেখলাম সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ হাত পা কিছুই নেই, মনে হলো আমার দিকে তাকিয়ে আছে। তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসলো। এত কথা অরুণ এক নাগারে বলে হাঁপাতে লাগলো। আমি বললাম, এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। 3জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সব বলেছি, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির উপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমাই।
আমি বললাম, ঠিক আছে, তোকে আর কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজায় গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলতো। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমিও নিজেও এই ঘটনায় জড়িয়ে গেলাম। অরুণের লাশটি যখন কবর দিয়ে আসছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কাল আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগলো। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছনে উঠতে লাগলো। আমার ফ্ল্যাটটি 3তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার রুম পুরো অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে, আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানেরটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে ভয়ে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ? লাশ কোথায়? আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লন পানি খান। আর কি হয়েছে খুইলা কন। রুমের দরজা খুলে দেখি সামনের রুমে যে ফ্যানটা তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। কন কি? চলন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, বেহুদাই ভয় পাইছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতর ঢুকতে সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন ঢুকলাম তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার গোসল করে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না। তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানার চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না, তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করলো। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবুও আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠল। হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল। আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে। অনেকখানি জিভ বের হয়ে আছে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুম জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায়। তাকিয়ে থাকি, অন্ধকারে কিছুই দেখি না, তবুও মনে হয় আমার দিকে ভয়ানক কিছু হওয়ার দিন গুনছি। বারান্দায় কিছু একটা হাঁটছে, বারবার পদশব্দ শোনা যাচ্ছে, আর কিছু ফিসফিস শব্দ। এভাবে দিন চলতে থাকে আমার। এই ঘটনাগুলো এখনো আমার জীবনে চলমান। জানি না আল্লাহ তাআলা এই থেকে আমাকে কবে মুক্তি দান করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ঘটনাটির সময়কাল 2005। ঘটনাটির স্থান আত্রাই, রানীনগর, নওগাঁ। সর্বহারা নামের তখন একটি দল প্রতিনিয়ত মানুষ খুন করত। তাদের মাঝে একজন সাখাওয়াত। এই সাখাওয়াতকে 11 জানুয়ারি 2005 রাত 8টার সময় কে বা কারা গলা কেটে খুন করে। রাত 12টার দিকে তার লাশটি মর্গে পৌঁছায়।
লাশটি ফেরত আনার জন্য গাড়ি খোঁজার জন্য বাহির হলেন। গাড়ি মেলানো একসময় অসম্ভব হয়ে পড়ে। অবশেষে একজন ডুম বললেন আনিস রহমানকে খুঁজতে। একটি লোক বললেন আনিস রহমানকে খুঁজতে চেষ্টা করলেন। আনিসকে যখন পাওয়া গেল না, সময় রাত 12:30, কিছু কম বেশি হবে। এখানে বলা দরকার আনিস রহমানের বয়স প্রায় 50 বছর। সে বটবটি চালক, আর সে শুধু এ ধরনের লাশকে বহন করত এবং মোটা অঙ্কের টাকা নিত। কিন্তু সাখাওয়াতকে বহন করায় তার জীবনে অভিশপ্ত অধ্যায় হবে তা আনিস রহমানের জানা ছিল না। আনিস রহমানের গাড়িতে সাখাওয়াতের লাশটি উঠিয়ে দেয়া হলো। বাঁশের তৈরি বিছানা দিয়ে মুড়ে গাড়িটি যখন ছাড়ার জন্য আনিস রহমানকে বলা হলো, রাত তখন প্রায় 2টা। ইঞ্জিনটি যখন চালু করতে গেল, অনেক টাইট হয়ে আছে ইঞ্জিনের চাকা। আনিস রহমান তো চালু করতেই পারলেন না। যারা লাশটি নিতে এসেছিলেন তাদের মধ্যে 2-3 জনও পারলেন না। তারপর আনিস রহমান হঠাৎ দেখলেন চাকার সাথে লাশের হাতটি আছে, সেখানে আটকে আছে। তো হাতটি তালাই খুলে ভিতরে দিয়ে গোল করে তালাইটি বেঁধে দেয়া হলো। তারপর মেশিনটি চালু করে যাত্রা শুরু করলেন। রাত তখন 2:30। যে লোকটি শুধু লাশ বহন করেন সে যে খুব সাহসী হবে না তো বলার অবকাশ রাখে না। কেউ নেই গাড়িতে। লাশকে নিতে যারা গিয়েছিলেন ভয়ে কেউ গাড়ির সঙ্গে যাননি। মর্গ থেকে গাড়িটি রাস্তায় চলা শুরু করলো। শহরের মধ্য রাস্তা মানুষ শূন্য, আর কুয়াশায় রাস্তার লাইটগুলো মৃদু দেখাচ্ছে। যে নদীটি নওগাঁ শহরকে 2 ভাগ করেছে, সেই নদীর উপরে ব্রিজের মাঝামাঝি জায়গায় আসতে আনিস গাড়িতে ঝাঁকুনি অনুভব করলেন। গাড়ি থামালেন। মৃদু আলো পিছন ফিরে দেখলেন লাশের বাঁধনগুলো খুলে গেছে। উঠে এসে শক্ত করে বাঁধলেন লাশটিকে। আবার পথ চলা শুরু করলেন। বৃষ্টি পার হতে না হতেই আবারও ঝাঁকুনি অনুভব করলেন। আবারও পিছন ফিরে দেখলেন না, সব ঠিক আছে। পথ চলা শুরু করলেন। সান্তাহার রানীনগর যে রাস্তা আছে সে পথটি ধরে। বাতাস বইছে। শীতের প্রকোপও খুব বেশি। মাঝে মাঝে কুয়াশা যেন একদম ঘিরে ফেলেছে। 5 মিটার এরও কম দৃষ্টি সীমানা। খুব ধীরে গাড়ি নিয়ে আসতে বাধ্য আনিস। গাড়িটি সান্তাহারে আসতে প্রচণ্ড ঝাঁকুনি, ঝড়ের মতো বাতাস, আর কুয়াশায় নিজের হাতটি দেখতে পাচ্ছেন না আনিস রহমান। সাহসী মানুষ, তারপরও ভয় পেয়ে গেলেন। শুরু করলেন যেটুকু দোয়া জানা তা পড়তে। গাড়িটি থামিয়ে গাড়ি থেকে না নেমে বসে থাকলেন। এবার অনুভব করলেন গাড়ির উপর অনেক ভারী কিছুর অস্তিত্বের। পিছনে না ফিরে দোয়া কালিমা পড়ছেন। 10 মিনিট পর আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে গেল। কুয়াশাও কেটে গেল। পিছনে না ফিরেই বটবটি চালাতে শুরু করলেন আনিস রহমান। কিন্তু গাড়িটা যেতে চায় না। যেন 20 থেকে 25 মণ ওজনের কিছু টানছে গাড়িটাকে। এক সময় ভারী বস্তুটি মনে হলো উধাও হয়ে গেল। গাড়িটি স্বাভাবিক গতিতে চলতে লাগলো। রক্তদা বিলের পাশ দিয়ে চলছে বটবটি। মিনিট 15 পরে হালহালিয়া স্টেশনের কাছে পৌঁছতেই ইঞ্জিনটি বন্ধ হবার উপক্রম। কি হলো দেখার জন্য ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখলেন ওই হাতটি ইঞ্জিনের চাকার ওই জায়গায় আটকে আছে। আনিস রহমান এতে প্রচণ্ড ভয় পেল। শীতও তার সমস্ত শরীর ঘেমে উঠল। হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। মনে সাহস নেবার চেষ্টা করেছে।
মনে মনে ভাবে অনেক লাশ তো এই গাড়ি করে নিয়ে গিয়েছি, তাহলে ভয় কি। সাহস করে যখন পিছনে ফিরল, দেখলো একটি আলো, অথচ কালচে, বিলের মধ্যে চলে গেল। যখন আলোটি যাচ্ছিল তখন পানিতে শব্দ হচ্ছিল, স্পষ্ট শুনতে পেল আনিস রহমান। তারপর লাশের দিকে চোখ যেতেই আবারও আটকে উঠল আনিস রহমান। তিনটা বাঁধনই খোলা, আর বুকের মাঝে রক্ত ভেজা, কিন্তু এই রক্ত একেবারেই তাজা। 7 থেকে 5 না ভেবে শুধু এইটুকু ভাবলো, এখানে থাকলে মৃত্যু তার হবেই, দৌড় দিয়ে যাবার রাস্তাও নেই। সাহস নিয়ে হাতটি ভিতরে দিয়ে আরো শক্ত করে বাঁধলেন। শুরু করলেন গাড়ি চালানো। গাড়ি এসে পৌঁছালো রানীনগরে। দেখলেন কিছু মানুষ ঘুমাচ্ছে। গাড়ি থামিয়ে বসে রইলেন প্রায় 30 মিনিটের মতো। এর মাঝে প্রকৃতির ডাকে সাড়া দিলেন সে রেল লাইনের পাশে। আনিসের মনে হলো আরেকটু পরেই ফজরের আজান হবে, তাই আবারও বোটবুটি চালু করে যাত্রা শুরু করলেন। রানীনগর পর ব্রিটিশ আমলের করা একটি ব্রিজ হাতিসুরার ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি রক্তদয়ের বিলের শেষ সীমানায়। গাড়ি যখন সেইখানে পৌঁছালো, ব্রিজের কাছে আসতেই ছাই আলোতে পরিবেশটি হয়েছিল ঠিক সেই রকমই হলো। এবারও চারিদিকে এত কুয়াশা যে বটবটির লাইট জ্বলছে কিনা বোঝা যাচ্ছে না। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করলো আনিস রহমান। সমস্ত শিরা উপশিরা, চোখ কান সবকিছু দিয়ে গরম বাতাস বাইর হতে শুরু করলো। কি করবে ভেবে পাচ্ছেন না। আস্তে আস্তে স্পর্শটি আনিস রহমানের বুকের দিকে এগুচ্ছে। হাত দিয়ে ধরে দেখলো সেই হাতটি তার গলার দিকে এগুচ্ছে। শত চেষ্টা করেও থামাতে পারছে না। গাড়িটিও একেবারেই থেমে গেল। হাতটি আটকাতে পারছে না। এবার পিছন ফিরে দেখলো লাশটি বসে থেকে তাকে ধরে রেখেছে। লাশটির চোখের কুঠোরে কিছুই নেই। চোখ দিয়ে তাজা তাজা রক্ত পড়ছে, বুকটাও ফাঁকা। লাশের বসা থাকা দেখেই আনিস রহমানের প্রাণ বাহির হবার উপক্রম। দম বন্ধ হয়ে আসছে। শেষ চেষ্টায় দুহাত দিয়ে হাতটি ঝাঁকিয়ে মারল আনিস রহমান। হাতটি সরে গেল। সঙ্গে সঙ্গে আনিস রহমানের পিঠে এত জোরে থাপ্পড় অনুভব করলো, আনিস রহমান বাবা মা বলে চিৎকার করতে লাগলো। এরপর আরো এক থাপ্পড় মারলো গাড়িতে। আনিস রহমান অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, 13 দিন অতিবাহিত হয়ে গেছে। রাজশাহী মেডিকেল হাসপাতালে বুকে পিঠে ব্যান্ডেজ করা অবস্থায়। আরো কিছুদিন পর বাড়ি ফিরে আসলেন আনিস রহমান। আমি সহ অনেকেই লোকটাকে দেখার জন্য ভিড় করেছিল। আনিস রহমানের পিঠে এক থাবা মাংস নেই, আর তার বুকে এবং তার পাশে আগুনে পুড়ে গেলে যেরকম হয় সে সব ক্ষত। এ কথাগুলো ছিল আনিস রহমানের। সে আর কোনো দিন গাড়িতে লাশ বহন করবেন না। এখানেই এই ঘটনাটি শেষ। সময়টা 2021 সালের ফেব্রুয়ারি মাস। আমি আর কেয়া তখন কলেজে পড়ি। কেয়া আমার বান্ধবী। স্কুল জীবন থেকে ওর সাথে আমার পরিচয়। কলেজের ছুটিতে ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ। মা বাবাকে বলে বেরিয়ে পড়লাম বিচুলিপাড়া গ্রামের উদ্দেশ্যে। ছোটবেলা থেকে অলৌকিক জিনিসের প্রতি আমি আর কেয়া খুবই আগ্রহী। শুনেছিলাম বিচুলিপাড়া গ্রামে একটি জমিদার বাড়ি আছে। সেই জমিদার বাড়িতে নাকি কেউ থাকে না, কিন্তু মানুষ বলে সেখানে যে যায় সে কখনোই ফিরে আসে না। মা বাবাকে বলেছিলাম বিচুলিপাড়া গ্রামের সেই জমিদার বাড়িতে যাচ্ছি। প্রথমে তারা যেতে দিতে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়েছেন। অবশ্য মিথ্যা কথা বলতে হয়েছে। বলেছি আমাদের সাথে আরো অনেকজন যাচ্ছে। 12 ফেব্রুয়ারি ভোর 6টার দিকে
আমি কেয়ার বাসার সামনে উপস্থিত হই। তারপর দুজনে মিলে রিক্সা করে স্টেশনের দিকে যাই। আমাদের বাসা থেকে স্টেশন খুব বেশি দূরে না। ট্রেন আসবে 6:30টায়। আমরা দুজন বেঞ্চে বসে আছি। এমন সময় এক লোক আমাদের সামনে এসে বলল, মৃত্যুর জন্য সুস্বাগতম। লোকটি এমন কথা শুনে আমরা দুজনই হতবাক। কেয়া লোকটিকে এর এর কারণ জিজ্ঞেস করতে যাবে, এমন সময় হঠাৎ আমাদের ট্রেন এসে পড়ল। দ্রুত আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেলাম লোকটি আর নেই। ভাবলাম পাগল হয়তো, কিন্তু আমার মাথা থেকে সেই চিন্তা এখনো গেল না। লোকটি কেন এমন কথা বলল? যাই হোক, ট্রেনে বসে দুজনেই গল্পে মশগুল হয়ে গেলাম। আমরা বিচুলিপাড়া গ্রামে পৌঁছাবো রাত 8টা বাজে বা 9টার দিকে। গ্রামটা খুব বেশি দূরে না। দুজনে খাওয়া দাওয়া শেষ করতে করতে 7:30টার মতো বেজে গেল। রাত 8টায় গ্রামের স্টেশনে এসে নামলাম। সেখানে এক চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখান থেকে রিক্সা করে 20 মিনিটের মতো গেলেই জমিদার বাড়ি পড়বে। তাই আমরা দুজন রিক্সা ঠিক করলাম। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, কোনো রিক্সাওয়ালা সেখানে যেতে চাইলেন না। সবশেষে একজনকে কিছু টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলতেই সে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। রিক্সায় বসে দুজনেই চুপচাপ। হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠল, আপনারা ওখানে যাচ্ছেন কেন? আপনারা ওই জমিদার বাড়ি সম্পর্কে সবকিছু জানেন তো? কেয়া তার প্রশ্ন শুনে উত্তর দিল। কেয়া বলল, শুনেছি ওই জমিদার বাড়িতে যে যায় সে নাকি কখনো ফিরে আসে না। আরো শুনেছি ওইখানে কেউ থাকে না। রিক্সাওয়ালা বলে উঠল, আর কিছু শোনেননি? কেয়া বলল, আর কি কিছু শোনা উচিত ছিল আমাদের? রিক্সাওয়ালা বলে উঠল, জমিদার বাড়ির সব ইতিহাস না জেনে আপনাদের এখানে আসা বড় ভুল হয়েছে। আমি তখন নড়েচড়ে বসে বললাম, ভাই, আপনাকে যেখানে যাওয়ার কথা বলেছি আপনি সেখানে যান, বাকিটা আমরা দেখে নেব। রিক্সা জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটাতে অদ্ভুত এক ধরনের মায়া আছে। বাড়িটার দিকে তাকাতেই মনে হয় কত মানুষ যেন আমাদের ডাকছে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাড়িটার ভাঙা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই এক দমকা হাওয়া ভাঙা দরজাটা সম্পূর্ণভাবে ভেঙে গেল। প্রথমে খুবই ভয় পেয়েছিলাম, তারপরে দেখতে পেলাম বাড়িটার এক কোণে ম্যাপ। সেখানে বাড়িটার কোন দিকে কোন ঘর সেগুলোই লেখা রয়েছে। ভালো করে কেয়া ম্যাপটাকে দেখলো। ও এইসবের ভালো বুঝে। ও বলল, দক্ষিণ দিকে একটা রুম আছে যেটা জমিদার নিজে ব্যবহার করত। আমি বললাম, তুই কি করে জানলি জমিদার ওই রুম ব্যবহার করত? ও আগে থেকেই ওই জমিদার বাড়ির সম্পর্কে অনেক তথ্য জোগাড় করে রেখেছিল। তোর মাথায় খুবই বুদ্ধি, হেসে বললাম। দুজনেই সিঁড়ি দিয়ে উপরে দক্ষিণ দিকে রুমটায় প্রবেশ করলাম। ঘরটা এখনো পরিষ্কার করা, মনে হয় কেউ জানতো আমরা এখানে আসব। দুজনেই খুবই ক্লান্ত ছিলাম। একটু জিরিয়ে মাকে ফোন দিলাম, বললাম আমরা ভালো মতো এসে পৌঁছেছি। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর কেয়াও ওর মাকে ফোন দিল। আন্টির সাথে কথা শেষ করে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লাম। তখন আনুমানিক রাত 10টা। গ্রামে রাত 10টা মানে মধ্যরাত। ক্লান্তের কারণে দুজনেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ নুপুরের শব্দ পেয়ে দুজনেই ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। কেয়া বলল, নুপুরের শব্দ পেয়েছিস? আমি বললাম, হ্যাঁ পেয়েছি। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 3টা বাজে। দুজনেই তখন একে অপরকে ধরে গুটিসুটি মেরে বিছানায় বসে আছি। একটা ছায়ামূর্তি আমাদেরকে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু আমরা সেই ছায়ামূর্তির কথা কিছুই বুঝতে পারলাম না। এভাবে কয়েক ঘন্টা বসে থাকার পর হঠাৎ ফজরের আজান শুনি। মনে সাহস এলো, তাই ওরে ভোর ভোর হতে মসজিদের ইমামের কাছে চলে গেলাম।
ভাবলাম আমাদের সাথে ইমামের কাছে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কাল রাতে যেসব ঘটনা ঘটেছে তা সম্পূর্ণই অলৌকিক। দ্রুত আমরা ইমামের কাছে চলে গেলাম, গিয়ে তাকে কাল রাতে সব ঘটনা বললাম। তিনি যা বললেন তা শুনে আমরা দুজনই হতবাক। তার কথাগুলো তুলে ধরছি। 15 থেকে 16 বছর আগে এই জমিদার বাড়িতে একজন জমিদার থাকতো। তার নাম রামায়ণ রায়। এই রামায়ণ রায় ছিল খুবই অত্যাচারী জমিদার। তার অতীষ্টে গ্রামের সবাই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু জমিদারের বউ ছিল খুবই ভদ্র এবং সহনশীল। গ্রামের মানুষের এরকম দুঃখে তিনি কিছুই করতে পারতেন না, কারণ জমিদারের মুখের উপর কথা বললে সেও অত্যাচারের শিকার হতো। জমিদার খুব লোভী ছিল। জমিদারের এক ছেলে ছিল, ছেলের নাম ছিল ফিরুন। আসলে জমিদার ছিল হিন্দু সম্প্রদায়ের এবং তার বউ ও ছেলে ছিল মুসলিম সম্প্রদায়ের। আস্তে আস্তে গ্রাম ফাঁকা হয়ে যেতে লাগলো। আর গ্রাম ছেড়ে মানুষ চলে যাবেই না কেন? জমিদার গ্রামের মানুষের ঘরবাড়ি জমি জমা কেড়ে নিত। আবার কখনো কখনো কেউ যদি কিছু দিতে না চায় বা প্রতিবাদ করতে চাইতো, তাকে মেরে ফেলা হতো। এর বিপক্ষে জমিদারের স্ত্রী কিছু বললে তাকে দেওয়া হতো কঠিন শাস্তি। জমিদারের স্ত্রী অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। জমিদার যেসব মানুষকে মেরে ফেলতো সেসব মানুষের লাশগুলো জমিদার বাড়ির পিছনে দাফন করা হতো। সবাই জানতো এই কাজ জমিদারের, কিন্তু কেউ কিছুই করতে পারতো না। একবার জমিদার পাশের রাজ্যের একটি নিমন্ত্রণে রওনা দেয়। জমিদার যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তায় কিছু তান্ত্রিক তন্ত্র সাধনা করেছিল। যেহেতু রাস্তায় তান্ত্রিকরা সাধনা করছিল, তাই দুজন পাহারাদার রাস্তায় ঘিরে দাঁড়িয়েছিল। কিন্তু জমিদার তার অহংকারের কারণে তার কিছু লোক দিয়ে ওই দুজন পাহারাদারকে রাস্তা ছেড়ে দিতে বলে, কিন্তু পাহারাদার দুজন রাজি হয় না। তাই জমিদারের লোকরা পাহারাদার দুজনকে অনেক মারে এবং ওই রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু তান্ত্রিকরা সাধনা শেষ করে যখন দেখে পাহারাদার দুজনে এই অবস্থা, তখন এক তান্ত্রিক খুবই রেগে যায় এবং বলে, জমিদার তোমাকে দেখে নিব। তো জমিদার ভালো মতে নিমন্ত্রণ শেষ করে জমিদার বাড়িতে ফিরে আসে। তারপরে শুরু হয় জমিদারের সাথে ভয়ঙ্কর ঘটনা। জমিদারের বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে ফিরে হঠাৎ জমিদারের রক্ত বমি শুরু হয় এবং তার পা হঠাৎ করেই কালো হয়ে যেতে শুরু করে। জমিদারের স্ত্রী খুব দ্রুত একজন কবিরাজকে ডাক দেয়। আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমি জমিদারকে দেখেই ঘটনাটা বুঝতে পারি। তাই আমি জমিদারের স্ত্রীকে বলি, আমি জমিদারকে সুস্থ করতে কিছুই করতে পারবো না। আমার কথা শুনে তিনি বলে উঠলেন, কেন? আমি বললাম, জমিদারকে এত ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। তিনি বললেন, কে করেছে এই কালো জাদু তা জানা আমার পক্ষে সম্ভব না, আর জমিদারের হাতে খুব বেশি সময় নেই। আজ রাতের মধ্যেই তার মৃত্যু ঘটবে। কবিরাজ মশাই কিছু করতে পারবে না। আমি জমিদারের স্ত্রীকে আরো বললাম, জমিদারের মৃত্যুর পর সে যে কাপড় পরে নিমন্ত্রণে গিয়েছিল সেই কাপড় পুড়িয়ে ফেলবেন এবং যে জিনিস ব্যবহার করেছে সেই জিনিস পুড়িয়ে ফেলবেন অথবা ফেলে দিবেন। অর্থাৎ জমিদার সেদিন যেসব জিনিস ব্যবহার করেছে সেই সবকিছুই ফেলে দিবেন। মধ্যরাতে খবর পাই জমিদার মারা গেছেন। পরদিন সকালে আমি জমিদার বাড়িতে যাই। সেখানে প্রথমেই আমি জমিদারের স্ত্রী এর সাথে কথা বলি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমি যা বলেছিলাম সে করেছে কিনা। সে বলে, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনি আসলে ওগুলো ফেলে দিব। আমি বললাম, ঠিক আছে, জিনিসপত্রগুলো বের করুন। সে জিনিসগুলো বের করতে থাকলো। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম একটা কালো আংটি। আমি জমিদারের স্ত্রীকে বললাম, কালো আংটিটা একটু দেখি। সে বলল, জমিদারের এমন কোনো আংটি ছিল না হয়তো,
এটা অন্য কারো। তাও আমার যেন কেমন মনে মনে সন্দেহ হতে লাগলো। তাই আমি ওনাকে বললাম, আংটিটা আমার কাছে দিন। তো তারপর জমিদারের স্ত্রী আমাকে আংটিটা দিল। আংটিটা ধরার সাথে সাথে আমার মনে হতে লাগলো কেউ যেন আমাকে ডাকলো। আমি তারপর জমিদারের স্ত্রীকে বললাম, আপনি বাকি সব জিনিসগুলো ফেলে দিন, সবকিছু ঠিক আছে। এরপর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে আংটিটা নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আংটিটাকে খুব ভালো করে দেখতে থাকি। ঠিক তখনই আমার মনে পড়ল এই আংটিটা জমিদার তার ভাইকে 20 বছর বয়সে জন্মদিনে উপহার দিয়েছিল। দুর্ভাগ্যবশত জমিদারের ভাই এখন নিখোঁজ। তাই তার কাছ থেকে যে জিজ্ঞেস করব এই আংটিটা এখানে কি করছে, সেই উপায়ও নেই। জমিদার এবং জমিদারের ভাই জঙ্গলে শিকার করতে গিয়ে জমিদারের ভাই হারিয়ে যায়। এরপর হাজার খোঁজাখুঁজি করা সত্ত্বেও জমিদার তার ভাইকে ফিরে পায়নি। এতে অবশ্য জমিদারের কোনো আফসোস ছিল না, এটা গ্রামের মানুষ বলে। যাই হোক, জমিদার মরার প্রায় 6 মাস পরে শুনলাম জমিদারের স্ত্রীও মারা গেছে। শুনে আমি রীতিমতো হতবাক যে মানুষটা সেদিনও সুস্থ দেখে এলাম, সে আজ মারা গেছে। ভাবতেই অবাক লাগে। বোধহয় স্বামীর সুখে মারা গেছে। এরপর আমি জমিদার বাড়িতে যাই। যাওয়ার পর জমিদারের স্ত্রীর হাতে সেই কালো আংটি। ভাবলাম এই আংটি তো আমি বাসায় রেখে এলাম, এখানে কি করছে। জমিদারের স্ত্রীর দাফন কার্য শেষ করে আমি সন্ধ্যায় বাসায় ফিরে আসি। সবকিছু মিলাতে থাকি। এত বছর আগে জমিদারের ভাইয়ের হারিয়ে যাওয়া, তারপর জমিদারের মৃত্যুর সময় সেই কালো আংটি, জমিদারের স্ত্রীর মৃত্যুর সময় সবচেয়ে কালো আংটি, সবকিছু এই কালো আংটিকে ঘিরেই হচ্ছে। এরপর আমি আমার বড় হুজুরের কাছে যাই। সেখানে সে আমাকে বলে সে আজকে রাত্রে জিন হাজির করবে। সেই জিন আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে, আর এই রহস্যের জটা খুলতে পারবো তখন আমরা। তুমি এখন এখানে থাকো, বাইরে গেলে বিপদ হতে পারে। বড় হুজুর বলল। আমরা এশার নামাজ পড়ে কিছু ঘন্টা কথাবার্তা বলে অতিবাহিত করার পর রাত ঠিক 12টা 10 মিনিট বড় হুজুরের সেই জিন উপস্থিত হয়। বড় হুজুর আমাকে আগেই বলে দিয়েছিলেন আমি যেন প্রশ্ন করি। বড় হুজুর জিনকে কোনো প্রশ্ন করবে না, এতে তার বারণ আছে। বড় হুজুরের কথা মতো আমি প্রথমেই জিনকে জিজ্ঞেস করলাম জমিদারের ভাইয়ের সাথে কি হয়েছিল। জিন আমাকে যা বলে আমি নিজেও হতবাক হয়েছিলাম। জমিদারের ভাইকে জমিদার জঙ্গলে মেরে ফেলেছিল। এর আগেও জমিদার কালো জাদু দ্বারা তার ভাইকে মারতে চেয়েছিল, কিন্তু জমিদারের বউ ছিল খুব ভালো মানুষ। সে এই কালো জাদুর ব্যাপারে জেনে যায়। ফলে সে এই কালো জাদু নষ্ট করার জন্য এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক জমিদার স্ত্রীকে বলেছিল এই জাদু নষ্ট করতে হলে একজনের প্রাণ দিতে হবে। জমিদারের স্ত্রী সবকিছু ভেবে শুনে বলে যে কার প্রাণ দিতে হবে। তখন তান্ত্রিক বলে তোমার স্বামী জমিদারের প্রাণ নিতে হবে। জমিদারের স্ত্রী কিছুক্ষণের জন্য ভেঙে পড়লেও পরে সবকিছু চিন্তা করে দেখে জমিদারকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এতে গ্রামের মানুষ আরো কষ্ট পাবে, তার ছেলে সে নিজেও কোনোদিন সুখী হতে পারবে না। তাই সে তান্ত্রিকের কথাই রাজি হয়ে যায়। ও আরেকটা কথা বলা হয়নি, তোমাদের তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, জমিদারের ভাইও গিয়েছিল জমিদারের স্ত্রীর সাথে। তান্ত্রিক তখন বলে একটি কাজ করতে হবে। জমিদারের স্ত্রী বলে কি কাজ করতে হবে? তখন তান্ত্রিক বলে আমি তোমাদের একটি কালো আংটি দিচ্ছি। সে আংটি কোনো না কোনো ভাবে তোমায় 20 বছর জন্মদিনে উপহার স্বরূপ জমিদারের কাছ থেকে তোমাকে গ্রহণ করতে হবে। এই কাজ যদি করতে পারো তাহলে জমিদারের মৃত্যু নিশ্চিত, আর না হলে জমিদার তোমাকেই মেরে ফেলবে। তারপর তারা দুজন
সেখান থেকে চলে আসে। জমিদারের ভাই ও জমিদারের স্ত্রী দুজনে মিলে বুদ্ধি করতে থাকে কিভাবে আংটিটা জমিদারের কাছে পৌঁছানো যায়। এরপর তারা একটা বুদ্ধি বের করে। যাই হোক, 20 বছর জন্মদিনে জমিদারের তার ভাইকে সেই কালো আংটিটি উপহার দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত জমিদার জেনে যায় সে কালো আংটিটা দ্বারা তাকে কালো জাদু করে তার নিজের ভাই ও স্ত্রী তাকে মেরে ফেলতে চায়। তাই সে যে তান্ত্রিকের কাছে তার ভাইকে জাদু করার জন্য সাহায্য চাইতে গিয়েছিল তার কাছ থেকে এই কালো জাদুর প্রভাব নষ্ট করার জন্য উপায় বের করে নিয়ে আসে। জন্মদিনের আয়োজন শেষে জমিদার জঙ্গলে শিকার করতে যাবে বলে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানেই মেরে ফেলে। এ কথা জমিদারের স্ত্রী জানে না। রাজপ্রাসাদে ফিরে এসে জমিদার তার স্ত্রীকে বলে তার ভাই নিখোঁজ হয়ে গেছে। এজন্য জমিদার তার ভাইকে খোঁজার নাটক করেছিল, যাতে কেউ না বুঝতে পারে সে তার ভাইকে মেরে ফেলেছে। তারপর আমি জিনকে আবারও প্রশ্ন করি, জমিদারের ভাইয়ের লাশ কোথায়? জিন আমাকে বলে জমিদারের সেই লাশ তার বিশ্বস্ত প্রহরীকে দিয়ে জঙ্গলে রেখেছে, সেখানে কারো যাওয়া সম্ভব না। এতদিনে সেই লাশ পচে গিয়েছে, আর পাওয়া যাবে না। আমি আবার জিনকে প্রশ্ন করি, তাহলে জমিদারের স্ত্রীকে কে মারল? আর সেই কালো আংটি কিভাবে জমিদারের স্ত্রীর কাছে এলো? আর প্রথমে তো এই কালো আংটি জমিদার তার ভাইকে উপহার স্বরূপ দেয়, তারপর সে আংটি কিভাবে জমিদারের কাছে এলো? জিন আমাকে বলে তান্ত্রিকের কথা অনুযায়ী জমিদার তার ভাইকে মেরে ফেলার পর তার আংটি খুলে নেয় এবং সে আংটি নিয়ে সে রাজপ্রাসাদে ফিরে আসে। তারপর কেটে যায় অনেক বছর। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু জমিদার সেই আগের মতোই ছিল। সেদিন জমিদার নিমন্ত্রণে যাওয়ার সময় সেই কালো আংটি সে নিয়ে যাচ্ছিল। জমিদার তার স্ত্রীকে কালো জাদু করার জন্যই এমনটা করেছিল। জমিদার যখন নিমন্ত্রণ শেষ করে ফিরছিল ঠিক তখনই তার মনে পড়ে তার সেই কাজের কথা। নিমন্ত্রণে যাওয়ার আগে সে যে তান্ত্রিকের পাহারাদারকে মেরেছিল সেই তান্ত্রিকের কাছে সে যায়। এরপর সে তান্ত্রিকের কাছে ক্ষমা চায় পাহারাদারদের মারার জন্য। তারপর জমিদার সেই কালো আংটি সে তান্ত্রিককে দেখায় এবং তান্ত্রিকের কাছে সবকিছু খুলে বলে। আসলে এই সেই তান্ত্রিক যে জমিদারের স্ত্রী ও ভাইকে সাহায্য করার জন্য এই কালো আংটি দিয়েছিল। সেই আংটি দেখে তান্ত্রিক বুঝে যায় এই সেই জমিদারের ভাইয়ের মৃত্যুর কারণে এই তান্ত্রিকের শক্তির একটা বড় অংশ সে হারায়। আর ঠিক তখনই সে জমিদারকে মারার জন্য সুযোগ খুঁজতে থাকে। তাই সে জমিদারকে বলে সে তাকে সাহায্য করবে এবং এরপরে সে জমিদারকে এমন একটি কালো জাদু করে যার ফলে সে কতক্ষণের মধ্যেই মারা যায়। জমিদার তখন তান্ত্রিকের সামনে থাকা অবস্থায় বুঝতেই পারেনি তান্ত্রিক তার স্ত্রীকে নয়, তাকেই জাদু করেছে। তারপরের ঘটনা আপনি জানেন, জমিদারের মারা যায়। আমি তখন বললাম, হ্যাঁ জানি, কিন্তু জমিদারের স্ত্রী কিভাবে মারা গেল? আর তার হাতেই বা কালো আংটি আসলো কিভাবে? জিন তখন আমাকে বলতে শুরু করে, জমিদার মারা যাওয়ার পর জমিদারের স্ত্রী স্বাধীন হয়ে যায়। সে নিজের ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। জমিদারের ছেলে ফিরুন প্রথম অবস্থায় ভালো থাকলেও তারপরে সেও তার বাবার মতো অহংকারী হয়ে উঠতে শুরু করে। এ নিয়ে তার মায়ের সাথে তার প্রায় প্রতিদিন ঝগড়া লাগতো। একদিন রাগের বশে ফিরুন ঠিক করলো সে তার মাকে মেরে ফেলবে। তাই সে মায়ের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল, কিন্তু দেখা গেল এতে জমিদারের স্ত্রীর কিছুই হলো না। ফিরুন অবাক হলো। আসলে জমিদারের স্ত্রীর একটি বিশেষ ক্ষমতা ছিল, কালো জাদু ব্যতীত তাকে কিছু দিয়ে মারা যাবে না। কিন্তু হিরো নেই কথা জানতো না। জমিদারের স্ত্রী এই ক্ষমতা পেয়েছিল তার নিজের মায়ের কাছ থেকে। তার মাও একজন তান্ত্রিক ছিল।
জমিদারের শাশুড়ি মারা যাবার পর জমিদারের স্ত্রী এই ক্ষমতা লাভ করে। তাই ফিরুন অনেকবার চেষ্টা করেও তার মাকে মারতে পারেনি। কিন্তু জমিদারের স্ত্রী কিছুই বুঝতে পারেনি, কারণ ফিরুন তাকে সামনাসামনি আহত করতো না। ফিরুন তাকে খাবারের মধ্যে ক্ষতিকারক জিনিস মিশিয়ে মারতে চাইতো। তো যখন ফিরুন দেখল সে কোনো কাজেই সফল হতে পারছে না, তার মাথায় তান্ত্রিক কালো জাদুর কথা এলো। সে অবিলম্বে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে সব বলার পর তান্ত্রিক বলে, তোমার মায়ের এক বিশেষ ক্ষমতা আছে, আর সেই ক্ষমতা হলো তাকে কালো জাদু ব্যতীত অন্য কিছু দিয়ে মারা যাবে না। তাই তুমি হাজারবার চেষ্টা করেও সফল হতে পারোনি। এরপর ফিরুন তার থেকে বলে, আমাকে কি করতে হবে? তান্ত্রিক বলে, তোমার মায়ের আলমারিতে একটি কালো আংটি আছে, সে আংটি আমাকে এনে দাও, তারপর যা করার আমি করব। ফিরুন তখন রাজপ্রাসাদে গিয়ে সেই কালো আংটি তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তান্ত্রিক আংটিটিকে দেখে খুশি হয়। আসলে তান্ত্রিক যদি এই কালো আংটিটা নিতে পারে তাহলেই সে সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হবে। কারণ তান্ত্রিক অনেক আগে থেকেই শুনে আসছে, কোনো কালো আংটি দ্বারা যদি কোনো জমিদারকে মারা হয়, সে আংটি যে তান্ত্রিকের কাছে থাকবে সে তান্ত্রিক সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হিসেবে পরিচিত হবে। আর এজন্যই জমিদারের স্ত্রী এই আংটিকে সবসময় লুকিয়ে রাখত। কারণ একজন অসাধু তান্ত্রিকের কাছে যদি এই আংটি পড়ে তাহলে এই আংটির অপব্যবহার হবে, আর সে এটা চাইতো না। কিন্তু ফিরুন আজ এই আংটি তান্ত্রিককে দিয়ে দিল। যাই হোক, তান্ত্রিক তাকে বলে কোনোভাবেই এই আংটি তার মাকে উপহার স্বরূপ দিয়ে তার মায়ের আঙ্গুলে পরিয়ে দিতে হবে, এরপর তার মায়ের মৃত্যু ঘটবে। তারপর তোমার মায়ের মৃত্যু ঘটার সাথে সাথে এই আংটি আমাকে ফেরত দিয়ে যাবে। আসলে তান্ত্রিকের উদ্দেশ্য ছিল জমিদারের স্ত্রীকে মারার পর পুরো জমিদার বংশকে ধ্বংস করা। তাহলেই সে শক্তিশালী তান্ত্রিকের পাশাপাশি শয়তানকে ডাকার অসীম ক্ষমতা পাবে। কিন্তু এই তান্ত্রিক অনভিজ্ঞ হওয়ার কারণে সে জানতই না এই শক্তি পাওয়ার পর সে নিজেও মৃত্যুবরণ করবে। যথাভাবে জমিদারের স্ত্রী মারা যায় এবং ফিরুন তান্ত্রিককে আংটি ফেরত দিয়ে আসে। এর 2-3 দিন পর ফিরুন অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এবং শোনা যায় এই তান্ত্রিকও মারা গেছে। তারপর থেকে লোকমুখে শোনা যায় এই রাজপ্রাসাদে জমিদারের স্ত্রীর অতৃপ্ত আত্মা নুপুর পরে ঘুরে, আবার অনেকে নাকি তাকে দেখেছে। এইসব কিছু বলে জিন চলে যায়। আমিও বাসায় ফিরে আসি। এরপর থেকে এই রাজবাড়িতে কেউ যাওয়ার সাহসও পেত না। এতক্ষণ আমি আর কেয়া চুপ করে হুজুরের কথা শুনছিলাম। হুজুর আমাদের বলল, তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমরা বড় বিপদে পড়তে পারো। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, জমিদারের স্ত্রীকে কি কোনো ভাবে মুক্তি পাওয়া যায় না? হুজুর বললেন, এই প্রশ্নটা আমি জিনকে জিজ্ঞেস করতে যাব তখন জিন চলে যায়। তখন কেয়া বলল, আমরা জমিদারের স্ত্রীকে মুক্তি দিতে চাই, আপনি বলুন আমাদের কি করতে হবে। আমি কেয়াকে ইশারা দিচ্ছি এসবের কোনো দরকার নেই, কিন্তু ও আমাকে পাত্তা না দিয়ে সাহসের সাথে হুজুরের সাথে কথা বলছে। হুজুর আমাদেরকে বলে, তোমরা যদি চাও তাহলে আজ আমি আবার সেই জিনকে ডাকবো। আমার অনুমতি না নিয়েই কেয়া হুট করে বলে ওঠে, জি আপনি ডাকুন। তারপর আমরা দুপুরে ভাত খেয়ে হুজুরের বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। হুজুরের বাসায় যেতে যেতে আমি ওকে বললাম, তুই সবকিছুতে বেশি বেশি করিস। কেয়া বলল, তুই এত ভয় পাস কেন, দেখি না চল কি হয়। তারপর হুজুরের বাসায় যেয়ে আমরা জিন ডাকার জন্য কাজ শুরু করি। পুরোটা ঘর অন্ধকার। এরপর আমরা তিনজন মাঝখানে একটি মোমবাতি রেখে বসলাম। এরপর হঠাৎ একজন ফিস ফিস গলায় এসে হুজুরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি প্রশ্ন করতে ডেকেছেন? এরপর হুজুর বলল, কি করলে জমিদারের স্ত্রী অতৃপ্ত আত্মা শান্তি পাবে? জিন বলল, জমিদারের স্ত্রীর শেষ ইচ্ছা ছিল
এই গ্রামে একটি মসজিদ নির্মাণ করা এবং এই গ্রাম থেকে সকল প্রকার কালো জাদু এবং হারাম জিনিস থেকে এই গ্রামের মানুষকে বিরত করা। এরপর জিন চলে যায়। হুজুর আমাদেরকে বলে, তোমরা দুজন যদি মসজিদ নির্মাণ করো এবং হারাম কাজকর্ম থেকে এই গ্রামের মানুষকে বিরত রাখতে পারো, তাহলে জমিদারের স্ত্রীর অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। আমি তখন কেয়াকে বললাম, আমাদের ধন সম্পদ কম নেই, দুজনই মা বাবাকে বলে দেখলেই হয়। কেয়া বলল, সব কাহিনী বলার দরকার নেই, শুধু বাবা মার কাছ থেকে মসজিদ নির্মাণের টাকাটা চাইবো, বাকিটা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা ওইটা নিজেরাই ম্যানেজ করতে পারবো। এরপর হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে গিয়ে নিজেদের জিনিসপত্র গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে কেয়া আমি নিজেদের বাসায় চলে যাই। আমাকে দেখে মা খুব অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আমি বললাম, মা চলো আমরা একটা মসজিদ নির্মাণের জন্য কিছু টাকা দিই। মা বলল, হঠাৎ এত ধার্মিক হয়ে উঠলি কবে থেকে? আচ্ছা, যেহেতু শখ করেছিস, তোর বাবা আসলে বলবো। বাবা আসার পরে বাবা কথাটি শুনে খুব খুশি হয়ে যায়, এরপর টাকা দেয়। কেয়া আমার ট্রিকটাই ফলো করে। এরপর দুজনেই টাকা নিয়ে আবার বিচুলিপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হই। গিয়ে হুজুরের কাছে টাকাটা দিয়ে বলি, আপনি মসজিদের নির্মাণের কাজ শুরু করুন। এরপর আমরা গ্রামের সকল মানুষকে একত্র করে বলি, আজ থেকে গ্রামে কালো জাদু কিংবা অন্য কোনো খারাপ কাজ করলে তার বিরুদ্ধে আইনের সহযোগিতা নেওয়া হবে। এবং আমি আর কেয়া গ্রামের প্রধান হিসেবে হুজুরকে বললাম। এতে অবশ্য গ্রামের মানুষের সবারই মত ছিল। ধীরে ধীরে হুজুর মসজিদ নির্মাণের কাজ শুরু করলো। আজ 1 বছর পর মসজিদ নির্মাণের কাজ পুরোপুরি শেষ। আমরা গ্রামে গেলাম মসজিদটা দেখতে, খুব সুন্দর হয়েছে, আর গ্রামের মানুষও খুব খুশি। আমার আর কেয়ার বাবা মাও আমাদের সাথে এসেছে, তারাও খুব খুশি। মা বাবা হুজুরের সাথে কথা বলছিল। আমি আর কেয়া হুজুরকে বলেছিলাম মা বাবাকে জমিদারের বিষয় নিয়ে কোনো কথা না বলতে, তারা অযথা চিন্তা করবে। হুজুর আমাদের কথায় রাজি হয়ে যায়। হুজুরকে আমরা তখন জিজ্ঞেস করেছিলাম যে আমরা যখন প্রথম বিচুলিপাড়া গ্রামে আসি তখন স্টেশনে একজন লোক আমাদের বলেছিল মৃত্যুর জন্য সুস্বাগতম। সেই লোকটি কে ছিল? হুজুর আমাদের বলে সেই লোকটি আর কেউ না, জমিদার নিজে ছিল। আসলে জমিদার গ্রামের কোনো উন্নয়নমূলক কাজ করত না, তাই মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা চাইতো না কোনো উন্নয়নমূলক কাজ হোক। আর জমিদার আগে থেকেই জানতো তোমরা এই গ্রামে এলে মসজিদ নির্মাণ করবে, এজন্য তোমাদের ভয় দেখাতে চেয়েছিল যাতে তোমরা এখানে না আসো। আমি তখন বললাম, আর জমিদার বাড়ির সেই ছায়া মূর্তি নিশ্চয়ই আর কেউ না, জমিদারের স্ত্রী। হুজুর আমার কথাতে সম্মতি জানালো। আসলে জমিদারের স্ত্রী আমাদেরকে তার মুক্তির কথা বোঝাতে চেয়েছিল। তারপর আমরা দুজনেই সেই জমিদার বাড়িতে যাই। আমি আর কেয়া সেই জমিদার বাড়ির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে দুজনে একসাথে বললাম, আপনার মুক্তি হয়েছে জমিদার স্ত্রী। হঠাৎ রাজপ্রাসাদের ছাদ থেকে ভেসে এলো, তোমাদের ধন্যবাদ।